দেখি আমাদের গাড়ি ওই গাড়িতে ধাক্কা মারবে। চা খেতে এসে আজকে কি হইতো বলো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে এবং আল্লাহর দয়ায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে এবং সুস্থ রেখেছে। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে ওয়েলকাম। একটা গৃহিণী বা একটা মা সকাল থেকে কিন্তু তার কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। শুধু যে পুরুষরা অফিসে যাবে তাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায় সেটা কিন্তু একেবারেই না। পুরুষদের তুলনায় আমাদের মাদের আসলে রুটিনটা শুরু হয়ে যায় সেই ভোরবেলা থেকে। তো আর আমার যেহেতু দুইটা বাচ্চা তারা স্কুলে যায়, সেখানে আমার ব্যস্ততাটা কিন্তু আরও হাজার গুণে বেশি। তবে সেখানে যদি হয় ছোট দুইটা বাচ্চা যারা নিজের হাতে ড্রেস পরতে পারে না বা কোনো কিছু করতে পারে না, সেই ক্ষেত্রে আসলে এ টু জেড আমাদের মাদেরকেই করতে হয়। আর যারা বড় ধরো হচ্ছে ক্লাস 5-এ 6-এ 7-এ পড়ে বা কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে, তাদের তো আসলে অন্যরকম বিষয়। তারা একে রেডি হবে, কোন ড্রেসটা পরবে তারা সিলেক্ট করে, বা স্কুল ড্রেস পরবে, সেগুলো আসলে তারা কিছু দায়িত্ব নিয়ে নিলে অ্যাজ এ মাদার তাদের একটু আসলে চাপটা কমে যায়। তো বরাবরের মতো আমার আজকের ব্লগটাও কিন্তু সকাল থেকেই দেখেই বুঝতে পারছো। তো এইদিকে আজান বাবা ওই যে তোমার নাগেস নিবে, তো ফ্রিজে জাস্ট এক প্যাকেটই নাগেস ছিল। আমি মনে করো মাসের যে বাজারটা সেটা একসঙ্গে করে রাখি, বিশেষ করে এগুলো ফ্রোজেন খাবার বাচ্চাদের টিফিনের। আমার বড় ছেলে একেবারে এগুলো নিতে চায় না, কেননা ওনা গরম খাবার খেতে পছন্দ করে। আর এই মনে করো সে যায় 6:30টায় স্কুলে, তো টিফিন সময় আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যায়, তখন ও খেতে চায় না। আমার বড় ছেলে খুবই গরম খাবার পছন্দ করে, আমার হাজব্যান্ডের মতো। আর তারই উল্টো আমার ছোট ছেলে, ওর কথা একটা খাবার হলেই হলো, বাট অ্যাপেল দেওয়া লাগবে প্রতিদিন তাকে। আমাদের টিফিনে অ্যাপেল দিতে হবে, এটা বাধ্যতামূলক। আমার ছোট ছেলের স্কুল থেকে যে সোয়েটারটা কিনেছিলাম সেটাও স্কুল ব্যাগে দিয়ে দিলাম, যে টিচাররাই আসলে পরিয়ে দিবে, আর সব কিছু রেডি করে নিলাম। তো আমরা রওনা দিয়েছি। আর আজকে ওদের বাবা যায় না, ওদের বাবার শরীরটা ভালো না, রাতে ঘুম হয় নাই, তাই সকালে আমিও ডিস্টার্ব করি নাই। আমরা মা ছেলে যাচ্ছিলাম। আর রূপায়ণ সিটির কমিউনিটির যে তোমার গাড়ি আসে ওটা না আসছিল না। এদিকে আজান বাবাদের স্কুলেও একটা গাড়ি আছে যেটা তোমার শুধু স্কুল বাচ্চাদের নিয়ে যায়, সেটাও আজকে পাচ্ছিলাম না। আর এদিকে আকাশে এত রোদ, এত তাপমাত্রা, এই সময় এই রকম গরম বা এত তাপমাত্রা আসলে সহ্য করার মতো না। আর এত সকালবেলাতেও রোদের তাপমাত্রা কিন্তু অনেক হাই। তো আমরা হেঁটে হেঁটেই স্কুলে যাচ্ছিলাম, যেহেতু আসলে রূপায়ণ সিটির 2-4 মিনিট একটু হাঁটলে আজান বাবার স্কুল। এই তো চলে আসছি। আর সাইড হও, সাইড। আল্লাহর গজব কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, মানে সামনে অক্টোবর মাস, কয়েকদিন বাকি আছে, অথচ এরকম যে রোদের তাপ ভাবা যায় না। তাও আবার সকাল 9:15 বাজে। কি পরিমাণে যে রোদ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এত গরম থেকে স্কুল থেকে আসার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি ভাবলাম যে আমার নাস্তাটা করে নেই। আর আজকের নাস্তাটা কিন্তু বাসা সবার জন্যই ভাত রান্না করা হয়েছিল, বাট আজানের জন্য আমি পরোটাটা ভেজেছিলাম। আজান আজকে পরোটা একেবারেই খেলো না, তো ভাবলাম যে আমি ডিম পোস্টটা করে একটা মানে আমার সুন্দর একটা নাস্তা হয়ে গেল। তো নাস্তা করার পরে আজকে আমার ফার্স্ট রুটিনটা ছিল গাছে পানি দেয়া। আর গাছগুলো না এত সুন্দর হয়েছে বারান্দায় রাখার জন্য। আর এই পটটা হচ্ছে যে আমার তোমার ইনডোর প্লান্ট, আমি বাসার ভিতরেই রাখি। অনেক দিন হলো একে বাইরে রেখেছি, তো এত সুন্দর একটা কালার আসছে, তো আবার তাকে ভিতরে নিব। আর এই পরিমাণ রোদ, এই পরিমাণ রোদ মানে গরম, যেটা আসলে সবাই আমরা জানি। তো আমার যেটা ডাইনিং টেবিলে যে আমি তোমার গাছটা রাখি সেটা হচ্ছে যে একেবারে শুকিয়ে গিয়েছে, মানে বাতাসে ভিতরে থাকতে থাকতে। তো আমি ভাবলাম যে একটু বাইরে নিয়ে এসে তারপর পানি দেই। একটুখানি পানি আর যেন শত শত হাজার হাজার শান্তি, এইরকম মনে হচ্ছিল যে গাছগুলো পেয়েছে। আমার টাইটেল
বা থাম্বনেল দেখে অবশ্যই তোমরা অবাক হচ্ছ যে আজকে আমার সাথে কি এমন আসলে এত বিরাট একটা ঘটনা ঘটেছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখো ব্লগটা, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর যারা শেষ পর্যন্ত দেখবে না তারা বুঝতে পারবে না। তো ওদের বাবা কিন্তু অফিসে চলে গিয়েছে, আর এখন আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। এই যে এক একদিন এক একটা মগে আমি চা বা কফি খাই, আর হচ্ছে যে মাঝখানে পুডিং বানিয়েছিলাম। পুডিং বা সবাইকে সার্ভ করার জন্য ছোট ছোট বাটিগুলো আমি বের করেছিলাম। তো সেগুলো না আমার উঠানো হয়েছিল না, ধুয়ে তোমার হচ্ছে যে আমি ডাইনিং টেবিলে রেখেছিলাম পানি ঝরার জন্য, তো সেগুলো আমি উঠিয়ে রাখছিলাম। আমার শোকেসটা না একটু অগুছালো, কেননা প্রতিদিন কিছু না কিছু বের করতে হয়, উঠাতে হয়। আমি আসলে সেই রকম একটা প্রপার টাইম পাচ্ছি না যে আমি পুরো শোকেসটাকে অনেক সুন্দর করে অর্গানাইজ করব। আসলে এটা একটা সময়ের বিষয়, সব কিছু বের করা, মোছা, আবার ওঠানো, আর এইগুলোতে তোমার হাতাহাতি করতেও না একটু সাহসও লাগে। মনে হয় যে না জানি ভেঙে যাবে, এত সুন্দর করে সাজিয়েছি। দ্যাটস ওয়াই আসলে একটু সময় নিচ্ছি। একটা প্রপার ফ্রি টাইম পেলে আমি আবার সুন্দর করে অর্গানাইজ করব, আবার নতুন রূপে একটু সাজানোর চেষ্টা করব। অনেক সময় আমি উঠাতে না পারলে আমার মা উঠিয়ে রাখে, কিন্তু বুঝতে পারে না যে আমি সঠিক মানে কোন জায়গায় এই কাপ বা মগটা রেখেছিলাম। তো মা যখন রাখতে যায় তখন আবার একটু উল্টাপাল্টা হয়ে যায়। এদিকে আমি ভাবছিলাম যে 12টা বাজতে যেহেতু সময় আছে, আর রান্নাটা আমি তো আজানকে নিয়ে আসার পরেই করব, তো আমার ওভেনটা পরিষ্কার করে নেই। হাতে পর্যাপ্ত পরিমাণ সময় ছিল, আর একটু তোমার টাইম বেঁধে কাজ করলে না, সত্য কথা, তোমার সময়ের আগে কাজটা শেষ হয়ে যায়। কেননা তোমার মাথায় থাকে যে এই কয়েক মিনিট সময় আছে, তখন না কাজের স্পিডটা বা এনার্জিটা না অনেক বেড়ে যায়। এটা আমার ক্ষেত্রে তো হয়, তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো। এই ওভেনের যে প্লেটটা, এটা সবসময় আমি ক্লিন করার চেষ্টা করি, কেননা এই একটা প্লেট যদি নষ্ট হয়ে যায় তখন না তোমার ওভেনের সেটটাই নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া বাইরেও এটা কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, কেননা আমার ওভেনটা একদম আমার বিয়ের সময় নেওয়া। আমার বিয়েতে গিফট পেয়েছিলাম এই ওভেনটা, অনেক স্মৃতি আছে আসলে এটার সাথে। তো দ্যাটস ওয়াই আমি সবসময় ক্লিন করার চেষ্টা করি। আর আমি যখন ওভেনের প্লেটটা ক্লিন করছিলাম সেই সময়ই আমার বাসায় উপস্থিত হয়েছে আমার মিষ্টি ভাবি। তো মিষ্টি ভাবিকে নিয়ে চলে আসছি আমি আজানের স্কুলে। অনেক সুন্দর, খুবই সুন্দর। আমার অনেক ভালো লাগছে স্কুলটা। আমি চিন্তা করছি যে আমার মেয়েকেও দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের হিপসটাকে কমপ্লিট হোক, আমাদের হিপসটা কমপ্লিট হলে দেন 7-8 যতই হোক ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই যে বাচ্চারা দেখো কতটা এনজয় করে, প্লাস তোমার এখন দেখি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, বাকিটা আসলে আল্লাহর উপর, দেখা যাক। আমরা না 10 মিনিট আগেই পৌঁছে গিয়েছি। তো মিষ্টিকে আমি পুরো স্কুল সম্বন্ধে একটু জানতে চাইলাম যে ওর কেমন লেগেছে। আর এদিকে আজান না অনেক আপসেট হয়ে বের হচ্ছিল, টিচার বলছিল যে একটা স্মাইল করো, বাট বাবাটা কেন জানি আপসেট ছিল। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি কেন আপসেট। তো ওর ট্রাইটা না ও ভেবেছে যে ও ছিঁড়ে ফেলেছে, বাট ট্রাইয়ের কিছু হয় নাই, ও ভেবেছে ছিঁড়ে গেছে, দেন তার জন্য আপসেট। আর বাসায় এসে দেখি আল্লাহ এত পরিমাণে রোদ আমার ঘরে ঢুকে গিয়েছে। প্রচণ্ড গরম দেখে এই রোদটা দেখে আসলে অসহ্য লাগছে, বাট শীতের দিন যখন আমার ঘরে এইভাবে রোদ আসবে তখন কিন্তু খুবই মিষ্টি লাগবে। এখন আমার দুপুরে রান্নার সময়, তো কিছু তোমার চিংড়ি নিয়ে নিয়েছি, আর এই ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না করব তোমার কিছু সবজি। এত পরিমাণে গরম পড়েছে, আর ওদের বাবা বললাম না যে শরীরটা বেশি ভালো নেই, তো কিছু সবজি খাবে। তো আমি ভাবলাম যে বাসায় তো আর সব পদের সবজি নেই, পেঁপে আছে, তো এই ছোট চিংড়ি দিয়ে একটু পেঁপে রান্না করি তাহলে ভালো লাগবে। আর পেঁপে কিন্তু একটা ঠান্ডা খাবার, আর এই গরমে রান্না করে এই রকম সবজি খেলে আসলে ভালো লাগবে। এত পরিমাণে গরমে না তোমার খাবার দাবারও একটু ঠিকঠাক করে না খেলে বিপদ আসলে ফেস করতে হবে। কেননা অনেক সময় শুনছি যে এই পরিমাণে রোদে না অনেকে হৃদস্ট্রোক করছে, প্লাস তোমার এত বাজে আবহাওয়ার জন্য ঘরে ঘরে সবাই অসুস্থ হচ্ছে, বড় থেকে ছোট সবাই। আর রান্না করব তার সাথে কাচকি মাছ, ছোট ছোট কাচকি মাছগুলো আজকে রান্না করব টমেটো দিয়ে। তো আরেকটা চুলায় আমি চড়িয়ে দিলাম।
একটা জিনিস আমরা কখনো কি ভেবেছি, বিশেষ করে আমরা গৃহিণীরা, যে প্রতিদিন চলে যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, মাসের পর মাস আসছে, বছরের পর বছর, কত কিছুই না পরিবর্তন হচ্ছে দেখো। আর এই যে যেমন এই যে শরতের সময় এখন কাশ ফুলে কাশবনে কাশ ফুল ফুটে আছে, আর আমাদের জীবনটা কিন্তু ওখানেই আছে, আমাদের গৃহিণীদের জীবন। চিন্তা করে দেখো একটাবার, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো, প্রতিদিন বাচ্চাদের সামলাও, প্রতিদিন রান্না করো, প্রতিদিন স্বামী সেবা করো, প্রতিদিন মানে একটাই রুটিন। আমাদের লাইফের না কোনো রকম কোনো চেঞ্জ নেই। একটা চেঞ্জ আছে যে হ্যাঁ, আমাদের দিন দিন বয়স হচ্ছে, বা আমাদের জীবন থেকে আসলে সময় কমে যাচ্ছে, বা যেই দিন চলে যাচ্ছে সেই দিনটা আসলে আমরা হারিয়ে ফেলছি। এইগুলোই বুঝছো, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত এইগুলোই করতে চলে যাই। তো এইরকম একটা বিষয় চিন্তা করলে না অদ্ভুত লাগে, মনে হয় যে কি লাইফটা একঘেয়েমি হয়ে গিয়েছে, কি করছি না করছি এইরকমটা মনে হয়। আর মাঝে মধ্যে কি মনে হয় যে 20 বছর ধরে লেখাপড়া করেছি, আরও 20 বছর বাচ্চাদের ব্যাগ আসলে ধোয়াইতে হবে বা নিতে হবে, বা তাদের লেখাপড়া করাতে হবে। আরও 20 বছর যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তখন কি করতে হবে? নাতি পুতনিদের ব্যাগ ধোয়াইতে হবে, যেটা আসলে এটা হচ্ছে অনেক। হ্যাঁ, এই যে যেমন আমি আজানকে স্কুলে নিয়ে যাই, একটা বৃদ্ধ মানুষ না তার নাতিকে নিয়ে যায়, তো ছেলে হোক মেয়ে হোক, আমরা যখন দাদা দাদি হব, নানা নানি হব, তখন মনে হয় এটাই আমাদের রুটিন হবে, কেননা এটাই হয়ে আসছে। দ্যাটস ওয়াই আসলে আমরা যদি একটাবার গভীরভাবে ভাবি যে আমাদের জীবনে আসলে কি হচ্ছে, এইগুলোই আসলে প্রকৃতির নিয়ম, আর এটাই আমাদের জীবন, এটাকে মেনে নিতে হবে। আর তাছাড়া এগুলো করেই যখন মনের মধ্যে তুমি শান্তি বা সুখ, একটা আসলে ভালোবাসা অনুভব করবে, তখন কিন্তু এটাকে বোরিং লাগবে না, বিরক্ত লাগবে না। কেননা এটাই তো মা হওয়া, যে একটা আনন্দের বিষয়। বা তুমি তোমার হাজব্যান্ডের আছে না যে দেখাশোনা করছো, বা তার সেবা করছো, বা শাশুড়ি দেবর সবাইকে নিয়ে আছো, ফ্যামিলি সামলাচ্ছ, তখনও কিন্তু একটা শান্তির বিষয় থাকে, যদি সেটাকে পজিটিভলি নেওয়া যায়। আর নেগেটিভলি নিলে তো কথাই নেই, যা তা অবস্থা হয়ে যাবে। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, আর আমার কাচকি মাছটা রান্না করা কমপ্লিট। আর কাচকি মাছটা কিভাবে রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে। এইভাবে টমেটো দিয়ে এই ছোটো কাচকি মাছটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। চা খেতে আসছি ওদের বাবার সাথে লাভলিন রেস্টুরেন্টে। এসে জাস্ট ওদের বাবা এখানে গাড়ি পার্কিং করছে, আর এই গাড়ি না আপনি হালকা হালকা করে চলে। আমি বলি কি, আমার মনে হয় মাথা ঘুরতেছে, নাহলে গাড়ি চলে কেন? পরের দিক যেয়ে দেখি আমাদের গাড়ি ওই গাড়িতে ধাক্কা মারবে। জাস্ট এই সময় আমি সিটে, মানে এই সিট থেকে ওই সিটে লাফ দিছি, দিয়ে যে গাড়িতে ব্রেকে চাপ দিয়েছি। জাস্ট এক হাতের মতো ফাঁকা আছে, নইলে জাস্ট আমাদের গাড়ি যেয়ে ওই গাড়িতে লেগে যেত। এদিকে ওই গাড়ির ড্রাইভার বলতেছে, ব্রেক করেন, আপনি গাড়ি কেন এখানে লাগিয়ে দিচ্ছেন? আল্লাহ, আমি তো গাড়ি চালানো জানি না, শিখছিলাম অনেক দিন ধরে, ট্রাই করা হয়নি, বুঝি নাই। ওদের বাবা আসলে এই যে এটার নাম কি ভুলে গেছি, তো যাই হোক, এটা না উঠিয়ে দেয় না, এটা নামানো ছিল, আর ও আমাকে নামিয়ে দিয়ে গিয়েছে চা আনতে। ও মাই গড, আমি জাস্ট এইটা পার্কিংয়ে নিয়েছি, যে এটা তো আমি জানি যে এটা হ্যাঁ পার্কিং, আর ব্রেকে চাপ দিয়েছি, নইলে আমাদের গাড়ি যে ওই গাড়িকে লাগতো। কীরকম অবস্থা, ও মাই গড। আমি তো ওদের বাবাকে ফোন দিয়েছি, তুমি কই তাড়াতাড়ি আসো, গাড়ি তো মনে করো একা একাই চলে। আমি ফার্স্টে ভাবছি কি যে আমার মনে হয় মাথা ঘুরি, কারণ আমার মাথা ব্যথা, তার জন্য চা খেতে আসছি, যে চলো লাভলিনে চা খেয়ে আসি। আর এই দুর্ঘটনা, আল্লাহ। এই চা খেতে এসে আজকে কি হইতো বলো? তাই না? বাট ওই এখন ওদের ড্রাইভারও তো মনে করো ভয় পেয়ে গেছে, যে একটা দাগ টাক হয়ে গেলে গাড়িতে, বুঝো না, আমি জাম্প মারছি, বুঝছো? আমি কই আল্লাহ রে। চিকেনের সমোসা না কিসের সমোসা আর গরম চা? ভাগ্যিস বিপদটা হয় না, আল্লাহ বাঁচাইছে গো আমার বুদ্ধির জন্য, ধন্যবাদ দাও। ও
কোথা থেকে কি হলো সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে ওদের বাবা আমার বড় ছেলেকে নিতে আসবে, আর এদিকে না আমার মাথা ব্যথা, ভালো লাগছিল না, শুয়েই ছিলাম। পরে ওদের বাবা বলছে আমি তো রেদওয়ানকে নিতে যাব, তাহলে চলো যাই, লাভলিনে চা খাওয়া হবে। তো আমি ভাবলাম যে ওকে ঠিক আছে তাহলে চলো যাই। পরে না আমি গিয়েছি, জাস্ট ওদের বাবা আমাকে নামিয়ে রেখে তারপরে চা নিতে গিয়েছে, আর আমি চশমাটা খুলে বসে আছি। আর আমি মনে হচ্ছে যে চোখটা না ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, মানে নিজের মাথা নিজেই টিপছি বসে বসে সিটে। দেন আমি ভাবছি, মানে আমার অনুভূতি হচ্ছে যে গাড়ি চলতেছে নাকি আমার মাথা ঘুরতেছে, নাকি সব পেছনে যাচ্ছে না সামনে যাচ্ছে, মানে এটা বুঝতেই আমার সময় লাগছে জাস্ট 2 মিনিট। আমি রিয়েলাইজ করতে পারছিলাম না। আর গাড়িটা কিন্তু অতি স্লো যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি আসলে বুঝতে পারি নাই। আমার মনে হচ্ছিল যে আমার মাথা ব্যথাই করছে, আমার মাথা ঘুরছে, যে এ নইলে আমি এগুলো কি দেখছি। পরে দেখছি যে না, আমি তো আসলে ছিলাম পেছনে, বাট আমি তো সত্য সত্য যে আমি গাড়িটা সামনে চলে আসছি, তার মানে কোনো কিছু হচ্ছে। আমি কোনো কিছু না ভেবে জাস্ট জাম্প দিয়েছি ড্রাইভিং সিটে, দেন তারপরে তোমার হচ্ছে ব্রেকে চাপ দিয়েছি। মাঝখানে আমি ড্রাইভিং ক্লাস তো নিচ্ছিলাম, শিখছিলাম, আসলে পরে আর আমার শেখা হয় নাই, বাট আমি তো জানি আসলে কোনটা ব্রেক। তারপরও না আমার কেন জানি খুব ভয় হচ্ছিল। এদিকে ওদের বাবাও মনে করো বলার সাথে সাথে তো আর দৌড় দিতে পারে না। তো এই চা খাওয়ার আসলে উদ্দেশ্যে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কেননা আছে না যে এই রকম তোমার প্রাইভেট কারগুলো বা কোনো কিছুতে স্ক্র্যাচ পড়ে গেলে অনেক টাকা তোমার লাগে, আর তাছাড়া তোমার গাড়িতে যে আমার গাড়ি মেরে দিবে, তুমি তো আমাকে ছেড়ে দিবা না, অবশ্যই একটা ঝামেলা সৃষ্টি হতে পারতো। দ্যাটস ওয়াই আসলে সামান্য বুদ্ধির জন্য আমি বেঁচে গিয়েছি, ভাগ্যিস সেই বুদ্ধিটুকু আমি করেছিলাম। আমি যে নেমে তারপরে এসে ড্রাইভিং সিটে বসবো সেটাও ভাবি নাই। আমি জাস্ট ভেবেছি যে না, আমাকে গাড়ি থামাতে হবে। তো আমার সিট থেকে ওই সিটে আসলে জাম্প দিয়েছিলাম। তো তারপরে না আমার পুরো শরীর কাঁপতেছিল রীতিমতো, আর ওটা ভুলতে পারতেছিলাম না। বাসায় এসে সবাইকে বলছিলাম যে জানেন না আমাদের সঙ্গে এটাই হয়েছে, ওটা হয়েছে, নানা রকম। আসলে কাল থেকে আজ পর্যন্ত আমার এই থটটা আমার মাথাতে জাস্ট মনে হচ্ছে যে কিছু তো হতে পারতো, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহর দরবার লাখো শুক্রিয়া। তো তারপরে বাসায় আসার পরেই না হচ্ছে যে রেদওয়ান ছোটো মাছ যেহেতু দুপুরে রান্না করেছি ও খাবে না, তো সকালে যেহেতু ডাল ভাত বা ডিম ভাজা খাওয়া হয়েছিল, আমার বাচ্চাটা তো সেই ভোরে স্কুলে চলে যায়। তো আজ রেদওয়ান বলছিল যে আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো আর ডাল দিয়ে। তো বাসায় আসার পরে আমি জাস্ট 2টা ডিম একসঙ্গে নিয়ে ভেজে বাচ্চাটার জন্য ভাত রেডি করছিলাম, যে ঠিক আছে বাচ্চাটাকে আমি খাওয়াই দিই তারপরে ঘুমাবে। তো এটাই ছিল আমার কিন্তু আজকের ব্লগটা, আমার সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আমার ব্লগটা এখানেই শেষ। এই তো সকালে সেই ডাল ভাত আর ডিম ভাজাটা রেডি করেছি আমার বড় ছেলের জন্য। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।